থাইল্যান্ড এমন একটি দেশ যা কখনো কোনো বিদেশি শক্তির দ্বারা পরাধীন হয় এবং বৌদ্ধ ধর্মের প্রসারের একটি প্রধান কেন্দ্র হিসেবে কাজ করেছে, বিশ্বজুড়ে হাসির দেশ হিসেবে পরিচিত। নদীর উপর ভাসমান বাজারগুলো কেনাকাটাকে এক অনন্য অভিজ্ঞতা করে তোলে। থাই খাবার তার সুস্বাদু স্বাদের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এবং ওয়াট অরুণ হোয়াইট টেম্পল ও ওয়াট ফ্রাকাওয়ের মতো স্থানগুলো থাই সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে। থাইল্যান্ড এমন একটি দেশ যার সম্পর্কে আপনার অনেক কিছু জানা উচিত। থাইল্যান্ড আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ড রাজ্য নামে পরিচিত, দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ। এটি মূলত ইন্দো চীন উপদ্বীপের অংশ এবং পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে। এর মোট আয়তন 5,13,120 বর্গ কিলোমিটার এবং এটি 4টি দেশের সাথে সীমান্ত ভাগ করে। উত্তরে ও উত্তর পূর্বে লাওস, উত্তর পশ্চিমে মিয়ানমার, পূর্বে কম্বোডিয়া এবং দক্ষিণে মালয়েশিয়া। থাইল্যান্ড দুটি বৃহৎ জলরাশির মাঝে অবস্থিত। পশ্চিম উপকূলে আন্দামান সাগর এবং পূর্ব ও দক্ষিণ উপকূলে থাইল্যান্ড উপসাগর। এর প্রায় 3,219 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা এই দেশটিকে বাণিজ্য ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এর সামুদ্রিক সীমান্ত দক্ষিণ পশ্চিমে ভারত ও ইন্দোনেশিয়ার সাথে এবং দক্ষিণ পূর্বে ভিয়েতনামের সাথে অবস্থিত। থাইল্যান্ডের রাজধানী হল ব্যাংকক, যা এর বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর। দেশটির সময় ভারতীয় সময়ের চেয়ে 1 ঘন্টা 30 মিনিট এগিয়ে এবং এর মুদ্রা হল থাই বাত, যা বর্তমানে প্রায় 2.67 ভারতীয় রুপির সমতুল্য। থাইল্যান্ডের জনসংখ্যা প্রায় 77.62 মিলিয়ন এবং এর রাজধানীগুলো হল ব্যাংকক, নটরুমেরি, নেল। রাচাসিমা, চিয়াংমাই এবং হার্ট ইয়াই হল ঘনবসতিপূর্ণ শহর। থাইল্যান্ডের জনসংখ্যার প্রায় 93% বৌদ্ধ ধর্মাবলম্বী। এখানকার প্রধান ধর্ম হল থেরাবাদ বৌদ্ধ ধর্ম, যা বৌদ্ধ ধর্মের প্রাচীনতম এবং সবচেয়ে মৌলিক শাখা হিসেবে বিবেচিত। মানুষের জীবন, শিল্পকলা এবং উৎসবে বৌদ্ধ ধর্মের প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান। বৌদ্ধ ধর্ম ছাড়াও এখানে ইসলাম এবং খ্রিস্ট ধর্মেরও প্রচলন রয়েছে। দেশটির সরকারি ভাষা হল সেন্ট্রাল থাই, যা সাধারণত থাই নামে পরিচিত এবং থাই জনসংখ্যার প্রায় 53% এই ভাষায় কথা বলে। অন্যান্য ভাষার মধ্যে রয়েছে লাও, চীনা, মালয় এবং খেমার। থাইল্যান্ডে শিশুরা 9 বছর বাধ্যতামূলক শিক্ষা এবং 15 বছর বিনামূল্যে শিক্ষা লাভ করে, যার ফলে সাক্ষরতার হার 90% বেশি। থাইল্যান্ডের স্বাস্থ্যসেবা ব্যবস্থাও চমৎকার। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার কারণে মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা পাওয়া সহজ। থাইরা পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করা তাদের সংস্কৃতির একটি গভীর অংশ। এই দেশের মানুষ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও অতিথিপরায়ণ এবং সর্বদা শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সচেষ্ট। এই কারণে এই দেশটিকে প্রায়শই হাসির দেশ বলা হয়। এখানে প্রকৃতিকেও অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি শিক্ষক ও ভিক্ষুদেরও এখানে উচ্চ সম্মানে দেখা হয়। এখানকার মানুষ শ্রদ্ধা ও বিনয় প্রদর্শনের জন্য হাত জোর করে মাথা নত করে। এই ঐতিহ্যবাহী অভিবাদনকে ওয়াই বলা হয়, যা ভারতীয় নমস্তের সাথে বেশ সাদৃশ্যপূর্ণ। থাইল্যান্ডের সাহিত্য ও সংস্কৃতি রামায়ণ দ্বারা প্রভাবিত। থাইল্যান্ডের জাতীয় মহাকাব্য হল রামাকিয়েন, যা হিন্দু মহাকাব্য রামায়ণের একটি থাই সংস্করণ। এটি ভগবান রামের কাহিনীকে একটি থাই সাংস্কৃতিক প্রেক্ষাপটে চিত্রিত করে। এই মহাকাব্যের কাহিনী থাই মন্দিরগুলিতে মিউরাল আকারে দেখা যায় এবং থাইল্যান্ডের ঐতিহ্যবাহী নৃত্যনাট্য খোন ও রামাকিয়েনের কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত। এই সাংস্কৃতিক সংযোগ ভারত ও থাইল্যান্ডের মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে বিদ্যমান গভীর সম্পর্ককে তুলে ধরে। এই দীর্ঘস্থায়ী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল থাই ম্যাসাজ, যা নট বোরান নামেও পরিচিত। এটি শুধু একটি আরামদায়ক ম্যাসাজই নয়, বরং থাইল্যান্ডের একটি প্রাচীন নিরাময় পদ্ধতি, যা আকুপ্রেশার, যোগ এবং আয়ুর্বেদের নীতিগুলির সমন্বয়ে বিকশিত হয়েছে। শরীরের শক্তিরেখাগুলিতে চাপ প্রয়োগের মাধ্যমে এটি মানসিক চাপ কমায় এবং শক্তি প্রবাহ উন্নত করে। তাই থাই ম্যাসাজ বিশ্বজুড়ে একটি প্রখ্যাত সুস্থতা চিকিৎসা পদ্ধতি এবং থাইল্যান্ডের একটি অনন্য পরিচয়ে পরিণত হয়েছে। তবে দেশটির জাতীয় খেলা মুয়াই থাই বা থাই বক্সিংও এটিকে বিশেষ স্বীকৃতি দিয়েছে। এটি এক প্রকার মার্শাল আর্ট, যা অষ্টাঙ্গের কলা নামেও পরিচিত। এটি শুধু একটি খেলা নয়, বরং থাই সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। ফুটবল, ভলিবল এবং ব্যাডমিন্টনও এখানকার অন্যতম প্রধান খেলা।
ঐতিহ্য বহনকারী এই দেশটির ইতিহাসের দিকে গভীরভাবে তাকালে দেখা যায় যে থাইল্যান্ড নামটি থাই শব্দ থেকে এসেছে, যার অর্থ মুক্ত বা স্বাধীন। 1939 সাল পর্যন্ত এটি সিয়াম নামে পরিচিত ছিল। এরপর প্রধানমন্ত্রী পিবুল সংক্রামের নাম পরিবর্তন করে প্রথেত থাই রাখেন, যার অর্থ থাইল্যান্ড বা স্বাধীনতার দেশ। এই নামটি দেশটির অনন্য পরিচয়কে প্রতিফলিত করে, যা এটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার বাকি দেশগুলো থেকে আলাদা করে, কারণ এটি সর্বদা স্বাধীন ছিল। দেশটির ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। প্রত্নতাত্ত্বিক প্রমাণ ব্রোঞ্জ যুগের সাথে এর গভীর সংযোগের ইঙ্গিত দেয়। বাজিয়াংয়ের মতো জায়গায় খ্রিস্টপূর্ব 4000 অব্দের ব্রোঞ্জ যুগের বসতি আবিষ্কৃত হয়েছে, যা ইঙ্গিত দেয় যে এশিয়ার সভ্যতার বিকাশে এই অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আধুনিক থাই জনগণের ইতিহাস শুরু হয়েছিল দক্ষিণ চীনে। ভাষাগত ও সাংস্কৃতিকভাবে এই জনগোষ্ঠী 6ষ্ঠ ও 7ম শতাব্দীতে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভ্রমণ করে এবং ধীরে ধীরে সমভূমিতে বসতি স্থাপন করে। থাই জনগণ ত্রয়োদশ শতাব্দীতে তাদের প্রথম স্বাধীন রাজ্য সুখোথাই প্রতিষ্ঠা করে, যা একটি শক্তিশালী থাই পরিচয়ের সূচনা করে। এরপরে 1350 সালে আয়ুথায়া রাজ্যের উত্থান ঘটে, যা থাইল্যান্ডকে ধর্মীয়, সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে একটি নতুন দিক নির্দেশনা দেয়। রাজা রাম থিবোদি থেরাবাদ বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করেন, যা আজও থাই সমাজ ও স্থাপত্যে গভীরভাবে প্রথিত। থাইল্যান্ড এই ধর্মকে দৃঢ়ভাবে বজায় রেখেছিল এবং অন্যান্য দেশেও এটি ছড়িয়ে দিতে সাহায্য করেছিল। আয়ুথায়া 400 বছরেরও বেশি সময় ধরে একটি শক্তিশালী রাজ্য ছিল, যতক্ষণ না 1767 সালে বর্মী বাহিনী এটি আক্রমণ করে। এই আক্রমণ একটি রাতি রাজবংশের অবসান ঘটালেও জাতির পরিচয়কে ধ্বংস করতে পারেনি। পরবর্তীকালে রাজা তাকসিন খণ্ডিত থাই রাজ্যগুলোকে পুনরায় একত্রিত করেন এবং থনবুরিকে এর রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করেন। এরপর 1782 সালে ব্যাংকককে রাজধানী করে চাকরি রাজবংশ প্রতিষ্ঠিত হয়। রাজা প্রথম রামের হাত ধরে শুরু হওয়া এই রাজবংশই থাইল্যান্ডের সাংবিধানিক রাজতন্ত্রের ভিত্তি হিসাবে রয়ে গেছে। 19বিংশ শতাব্দীতে রাজা মংকুট, যিনি চতুর্থ রামা নামেও পরিচিত, এবং তার পুত্র চুলালং, যিনি পঞ্চম রামা নামেও পরিচিত, তাদের রাজনৈতিক দূরদর্শিতা ব্যবহার করে আধুনিক থাইল্যান্ডের ভিত্তি স্থাপন করেছিলেন। এমন এক সময়ে যখন ফ্রান্স ও ব্রিটেনের মতো ইউরোপীয় শক্তিগুলো এশিয়া জুড়ে উপনিবেশ স্থাপন করছিল, তখন থাই রাজারা তাদের কূটনৈতিক দক্ষতা কাজে লাগান। নিজেদের দেশের মূল অংশকে রক্ষা করার জন্য তারা বার্মা ও লাওসের মতো প্রতিবেশী দেশগুলোর কিছু অংশ, যেগুলোর ওপর তাদের আংশিক নিয়ন্ত্রণ ছিল, এই ইউরোপীয় শক্তিগুলোর কাছে ছেড়ে দেন। এভাবে তারা তাদের দেশকে উপনিবেশে পরিণত হওয়া থেকে রক্ষা করেন। 1932 সালে একটি নীরব অভ্যুত্থান থাইল্যান্ডকে নিরঙ্কুশ রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রে রূপান্তরিত করে। এই পরিবর্তন রাজার ক্ষমতা সীমিত করে এবং একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করে। তারপর থেকে দেশটি সামরিক ও গণতান্ত্রিক সরকারের পর্যায়ক্রমিক পরিবর্তনের মধ্য দিয়ে বিকশিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি দখলদারিত্ব ছিল একটি অস্থায়ী সামরিক দখলদারিত্ব, উপনিবেশবাদ নয়। এই যুদ্ধের পর থাইল্যান্ড তার স্বাধীনতা বজায় রাখে এবং ধীরে ধীরে আসিয়ানের মতো সংস্থাগুলোতে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করে। 1990-এর দশক থেকে 2010-এর দশক পর্যন্ত থাইল্যান্ডের রাজনীতি অস্থিতিশীল ছিল এবং 2025 সালে থাইল্যান্ড আবারও রাজনৈতিক অস্থিতিশীলতার সম্মুখীন হচ্ছে। এই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও থাইল্যান্ড তার সাংস্কৃতিক শিকড়, বৌদ্ধ ঐতিহ্য এবং স্বাধীনতার দেশ হিসেবে তার পরিচয়ে দৃঢ়ভাবে প্রথিত রয়েছে। এর জাতীয় প্রতীকগুলো এর সাক্ষ্য বহন করে। দেশটির জাতীয় পতাকা, যা থং ট্রাইং বা ত্রিবর্ণ পতাকা নামে পরিচিত, 5টি সরল রেখা নিয়ে গঠিত। উপরে ও নিচে লাল, তারপরে সাদা এবং মাঝখানে সবচেয়ে চওড়া নীল রেখা। লাল রং জাতি ও জনগণকে, সাদা রং বৌদ্ধ ধর্মকে এবং নীল রং রাজতন্ত্র ও রাজার প্রতি শ্রদ্ধাকে প্রতীকায়িত করে। থাইল্যান্ডে রাজকীয় প্রতীকের পরিবর্তে যে সরকারি প্রতীকটি ব্যবহৃত হয় তাকে থাইল্যান্ডের প্রতীক বা রাষ্ট্রীয় প্রতীক বলা হয় এবং এর কেন্দ্রীয় উপাদান হল গরুড়, ফ্র্যাক্রিট। হিন্দু দেবতা বিষ্ণুর বাহন এই গরুড়কে থাই সংস্কৃতিতে শক্তি, ন্যায়বিচার এবং রাজকীয় কর্তৃত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এটি থাইল্যান্ডের রাজতান্ত্রিক সরকার এবং রাষ্ট্রের আধিপত্যের প্রতীক। এখন এই প্রতীকগুলো সম্পর্কে জানার পর দেশটির ভূগোল সম্পর্কে জানার পালা।
থাইল্যান্ড 6টি প্রধান ভৌগোলিক অঞ্চলে বিভক্ত: উত্তর থাইল্যান্ড, উত্তর পূর্ব থাইল্যান্ড, মধ্য থাইল্যান্ড, পশ্চিম থাইল্যান্ড, পূর্ব থাইল্যান্ড এবং দক্ষিণ থাইল্যান্ড। উত্তর থাইল্যান্ড তার পার্বত্য ভূখণ্ড এবং নদী উপত্যকার জন্য বিখ্যাত। এই অঞ্চলটি ইন্দো-চীনা পর্বতশ্রেণীর একটি অংশ, যা টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে গঠিত হয়েছে। দেশের সর্বোচ্চ শৃঙ্গ দোই ইনথানান, যা মাউন্ট ইনথানান নামেও পরিচিত, এই অঞ্চলে অবস্থিত এবং এর উচ্চতা 2565 মিটার। এটি থাইল্যান্ডের সর্বোচ্চ বিন্দু। আন্দামান সাগর হল সর্বনিম্ন বিন্দু। এবার আসা যাক উত্তর পূর্ব থাইল্যান্ডে। এটি খারাত মালভূমির উপর অবস্থিত একটি বিশাল অঞ্চল, যার উত্তরে ও পূর্বে মেকং নদী অবস্থিত। যদিও এখানকার মাটি কম উর্বর, এটি তার অনন্য লোক সংস্কৃতি, ভাষা, সঙ্গীত এবং ইতিহাসের জন্য পরিচিত। চাওফায়া নদীর অববাহিকায় অবস্থিত মধ্য থাইল্যান্ডকে থাইল্যান্ডের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এই অঞ্চলটি অত্যন্ত উর্বর এবং থাইল্যান্ডের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। চৌ ফ্রায়া নদীর বিশাল দ্বীপটি এই অঞ্চলের কৃষি ও পরিবহন ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। রাজধানী ব্যাংককও এই অঞ্চলে অবস্থিত, যা একে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। পূর্ব থাইল্যান্ড পাহাড় ও উপকূলীয় এলাকা নিয়ে গঠিত, যার সীমান্ত কম্বোডিয়ার সাথে সংযুক্ত। এর উপকূলরেখা সুন্দর ও সমৃদ্ধ এবং এখানে কোহ চ্যাং, কোহ সামেত এবং ত্রাত প্রদেশের মতো দ্বীপ ও উপকূলীয় শহর রয়েছে। অন্যদিকে পশ্চিম থাইল্যান্ড একটি পার্বত্য ও উপকূলীয় অঞ্চল, যা থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যে প্রাকৃতিক সীমান্ত তৈরি করেছে। এই অঞ্চলের পর্বতমালা আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত, যেখানে উল্লেখযোগ্য জীববৈচিত্র্য, খনিজ সম্পদ এবং ঐতিহাসিক পথ রয়েছে। সবশেষে দক্ষিণ থাইল্যান্ড হল আন্দামান সাগর এবং থাইল্যান্ড উপসাগরের মধ্যে অবস্থিত একটি দীর্ঘ উপদ্বীপ। এই অঞ্চলের ফুকেট, কোহ সামুই এবং ক্রাবির মতো দ্বীপগুলো সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। আমাদের আকর্ষণীয় ভিডিওগুলো লাইভ হলে নোটিফিকেশন পেতে আমাদের কাবির জেড ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।